হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি সর্বাণী। আজ আপনাদের পড়ে শোনাবো লেখক সৈয়দ রেজাউল করিমের লেখা একটি গল্প, আত্মার আর্তনাদ। শুনতে থাকুন আত্মার আর্তনাদ। এ কদিনে যতীন দারোগা যেন কেমন পাল্টে গেছে। কর্মচঞ্চলতায় ব্যস্ত থাকা মানুষটা যেন বেলুনের মতো কেমন চুপসে গেছে। একটা অদ্ভুত শিহরণ, এক অপার্থিব অনুভূতি, এক অব্যক্ত অপ্রতিরোধ্য বিকর্ষণ যেন তাকে তাড়িয়ে ফিরছে সারাক্ষণ। কখনো সুপিরিয়র অফিসারদের মতো আদেশ করছে, কখনো অত্যন্ত দুর্বলতার সাথে কাকুতি মিনতি করছে সুবিচারের প্রত্যাশায়, কখনো পাড়ার মস্তানদের মতো ভয় দেখাচ্ছে। এরকম অভাবনীয়, অকল্পনীয়, অবাস্তব পরিস্থিতির সম্মুখীন হয়নি কোনোদিন যতীন দারোগা তার 18 বছরের চাকরি জীবনে। যতীন দারোগা স্ত্রী সান্ত্বনা দেবীর মনে ভাবনা চিন্তার অন্ত নেই, মনে নেই এতটুকু শান্তি। ঘরের মানুষটা যদি এই অবস্থা হয় তাহলে কার মনে শান্তি থাকে? আর কটা মাস পরেই তাদের একমাত্র মেয়ে কাঞ্চনার বিয়ে। কমলের সালদারের সঙ্গে কথাবার্তা মোটামুটি পাকা হয়ে গেছে। ছেলে কোনো এক ব্যাংকের অ্যাকাউন্টেন্ট, দেখতে শুনতে বেশ ভালো। বাবা মায়ের একই ছেলে, কোনো পিছুটান নেই। মেয়ে তার রাজরানীর মতো থাকবে। কিন্তু কোথা থেকে যে কি হলো সান্ত্বনা দেবী বুঝে উঠতে পারে না। লোকটাও মুখ ফুটে বলে না তার কি হয়েছে, কি অসুবিধা হচ্ছে। জীবন সঙ্গিনী হিসাবে 25টি বছর পার হয়ে গেছে, কিন্তু কোনো দিন তাকে এমন উদ্ভ্রান্তের মতো দেখেনি। আজকাল আবার নতুন একটা রোগে তাকে পেয়ে বসেছে। রাত্রে বিছানায় শুয়ে ঘুমের ঘরে যতীন মাঝে মাঝে চিৎকার করে ওঠে, ছন্ন ছাড়া অসংলগ্ন কথাবার্তা বলে। কি গুপ্তধনের সন্ধান দেবে আমায়? তারপর খানিকক্ষণ চুপচাপ, আবার বলে, আমার মেয়ের আবার কি উপকার হবে? আমার বংশের ক্ষতি করে তোমার কি লাভ? আর প্রতিদিনই এসব কথাবার্তা শুনে সান্ত্বনা দেবীর ঘুম ভেঙে যায়। স্বামীর গায়ে হাত দিয়ে ঠেলা দিয়ে ডাকে, হ্যাঁ গো শুনছো? যতীন দারোগা চমকে ওঠে, ঘুম ভেঙে যায়। সান্ত্বনা দেবী শুধায়, তোমার কি হয়েছে গো? ঘুমের ঘরে কি সব বিড়বিড় করে বলছিলে? যতীন দারোগা স্তব্ধ হয়ে যায়, কোনো উত্তর দেয় না। তার মাথা ব্যথা তার স্ত্রীর মাথায় ঢুকে লাভ কি, এই কথা ভেবে। হয়তোবা স্বপ্নে দেখা ঘটনার কথা তার আদৌ মনে থাকে না, কিন্তু মুখে কিছু না বললেও তার প্রকাশ ঘটে তার দেহ মনে। দরদর করে ঘাম ঝরে সারা শরীরে, চোখে মুখে ফুটে ওঠে তার ছবি। প্রেসার যায় দ্বিগুণ বেড়ে। তারপর একটু ঠান্ডা হয়ে ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমোবার চেষ্টা করে। এ ব্যাপারে পাড়া প্রতিবেশীদের সাথে আলোচনা করেছে সান্ত্বনা দেবী। কেউ মুখ টিপে হেসে বলেছে, বুঝলে সান্ত্বনা দি, কর্তা তোমার কোনো মেয়ের প্রেমে পড়েছে নিশ্চয়ই, না হলে রাত্রে উঠে মেয়ের ছবি আঁকবে কেন? কেউ বলেছে, যতীনদা জাতিস্বর হয়নি তো? মুখ গম্ভীর করে কোনো কোনো বয়োজ্যেষ্ঠ বলেছেন, দেখো মা, মনে কিছু করো না। তোমার স্বামী খুন, জখম, মারপিট, গলায় দড়ি এসব নিয়ে তো কাজ কারবার করে। আমার মনে হয় কোনো অশরীরী আত্মা ওকে ভর করেছে। ঝাড়ফুঁক করো, সেরে যাবে। শ্রাবন্তীর মা তাকে শুনিয়েছে, ওসব কিছু নয় বৌদি।
আসল ব্যাপারটা হলো ঘরের কোনো দোষ আছে। কোন শ্মশান মশান বা কবরের ওপরই তো তোমাদের ওই সরকারি কোয়ার্টার তৈরি হয়েছে। পূজা পাঠ যাগযজ্ঞ করলে সব ঠিক হয়ে যাবে। কেউ বলেছে, ভালো ডাক্তার দেখাও, ওসব টুকটাকের কথায় কান দিও না। একটা অবাস্তব জিনিস যে তাকে এভাবে তাড়া করে বেড়াবে, এ চিন্তা, এ ভাবনা কোসমিন কালেও যতীন দ্বারকার মনে উদয় হয়নি। স্বপ্ন দেখা তো ভুলে গিয়েছিলেন অনেক দিন। শৈশব, কৈশোর কিংবা যৌবনের অম্ল মধুর স্বপ্ন সবই জেগে গেছে তার জীবনে। প্রৌঢ়ত্বের দ্বারে এসে হিসাব মেলাতে গিয়ে গরমিলটাই তার চোখে প্রকট হয়েছে বেশি। কি চেয়েছিল, কি পেয়েছে, আর কি হবে তা নিয়ে এখন ভাবনা চিন্তা করে। তবু অত্যাচার, অবিচার, সততার ঝুড়ি নিয়ে কিছু অবুঝ মানুষ ছুটে আসে তার কাছে প্রতিকার পাওয়ার আশায়, সুবিচারের আশায়। সেগুলো এড়িয়ে চলার মতো ক্ষমতা তার নেই। গত 3 মাস ধরে যখনই যতীন দারোগা আলস্যে লজ্জাবতী লতার মতো চোখের পাতা দুটো এক করেছে, আর ঠিক তখনই যতীন দারোগা মনে মনে স্থির করে ফেলে, সত্যই জায়গাটা একবার দেখা দরকার। কিন্তু দেখতে যাওয়ার আগে সুপিরিয়র অফিসারের অনুমতি নেওয়া প্রয়োজন। কারণ এলাকাটা তার মালবাজার থানার মধ্যে পড়ে না। একটা ভিত্তিহীন কারণে অন্যের এলাকায় গিয়ে পণ্ডশ্রম করা মানে নিজেকে হেয় করা ছাড়া আর কিছু নয়। সুপিরিয়র অফিসার যাই ভাবুক, একবার বলা দরকার। এই রকম 7-5 ভেবে বড় সাহেবকে ফোন করে। বড় সাহেব মুরলীধরন তখন অফিসে ছিলেন। নমস্কার স্যার, যতীন বলছি স্যার। बोलो जतीन, कुछ प्रॉब्लम हुआ है क्या? না স্যার, এমনিতে কোনো প্রবলেম নেই। প্রবলেমে পড়েছি আমি। গত 3 মাস ধরে একটা মেয়ে আমাকে প্রতিনিয়ত বিরক্ত করছে। মেয়েটিকে দেখলে মনে হয় সদ্য বিবাহিতা, অষ্টাদশী যুবতী, পটের প্রতিমার মতো সুন্দরী, মনোরমা, পরনে 8 পৌরে শাড়ি, কপালে বড় একটা লাল রঙের টিপ, নাকে নাক ছাবি, কানে ইমিটেশনের দুল, মাথায় সিঁদুরের সড়ক। কিন্তু তার চোখ দুটিতে বিছিয়ে আছে একরাশ ঘৃণা, যা ক্রোধে হিংসায় জ্বলছে, ফেটে বের হয়ে আসতে চাইছে। হাত মুখে স্থানে স্থানে আঁচড়ানো কামড়ানোর দাগ, ঠোঁটের ফাঁকে গড়িয়ে পড়ছে রক্তের কষ, যা দেখে সহজেই অনুমান করা যায় কোনো মনুষ্যবেশী হিংস্র পশুর আচরণের জ্বলন্ত নিদর্শন। যতীন দারোগাকে 1 বছর ধরে দেখছে সাহেব। রাসভারী লোক, ভয় ডর কাকে বলে তা জানে না। নিতান্ত প্রয়োজন ছাড়া সচরাচর ফোন করেন না। দুর্দান্ত প্রতাপ এলাকায়। আগেকার গল্প কাহিনীর মতো এখনো তার দাপটে বাঘে ছাগলে এক ঘাটে জল খায়। রাজনৈতিক দাদারা তার চেম্বারে ঢুকতে ভয় পায়। মাঝে মাঝে লোকজন এসে আবেদন নিবেদন করে, স্যার যতীন দারোগাকে আমাদের থানাতে বড়বাবু করে পাঠান। সেই যতীন দারোগার ফোনে কিঞ্চিত রসের সন্ধান পেয়ে রসিকতাটাকে বুঝতে না দিয়ে মনোযোগী শ্রোতার মতো বললেন, ভেরি ইন্টারেস্টিং, ফির কেয়া হুয়া? স্যার, ওই মেয়েটা আমাকে প্রতিদিন ভয় দেখাচ্ছে। যতীন দারোগার কথা শুনে হা হা করে হেসে উঠলেন বড় সাহেব। কোদা বাংলায় তিনি বললেন, যতীন, তা তুমি ভয় পেয়ে গেলে নাকি? না স্যার, তা ঠিক নয়, ব্যাপারটা একটু অন্যরকম।
গত 3 মাসের মধ্যে প্রথম মাসে মেয়েটি আমাকে অনুরোধ করেছে, ভিক্ষা চেয়েছে, সুবিচারের প্রার্থনা জানিয়েছে। তার স্বামীর হাত থেকে তাকে যেন বাঁচাই, উপযুক্ত শাস্তি দেই। কিন্তু আমি সেই অনুরোধ, সেই প্রার্থনা দুপায়ে ঠেলে দিয়েছি। কোনো গুরুত্ব বা মূল্য দেইনি এলাকার জিগির তুলে। 2য় মাসে মেয়েটা আমাকে লোভ দেখিয়েছে, সুপিরিয়র অফিসারের মতো আদেশ করেছে। বলেছে মাটি খুঁড়ে যে লুকানো সম্পদ পাবো সেটা আমার অনেক উপকারে লাগবে, আমার মেয়ে সর্বনাশের হাত থেকে বাঁচবে। আমি দোকান কাটা লোকের মতো সে কথায় কর্ণপাত করার প্রয়োজন বোধ করিনি। এবার বলুন স্যার, মেয়েটি কোথায় যাবে, কার কাছে সুবিচার পাবে? তাই বাধ্য হয়ে 3য় মাস থেকে আমাকে ভয় দেখাচ্ছে। দেওয়ালে পিঠ ঠেকে গেলে একটা ছাপোষা শাবকও হিংস্র সিংহের প্রতি রুখে দাঁড়ায় বাঁচার তাগিদে। এতে মেয়েটির কোনো দোষ আছে বলে আমার মনে হয়নি। তা তুমি ব্যাপারটা দেখছো না কেন? সাহেবের কণ্ঠে উদ্বেগ। 2টো কারণে স্যার। যতীন দারোগা অত্যন্ত বিনয়ের সাথে বলল। প্রথমটা হলো এলাকাটা আমার নয়, আর দ্বিতীয়টা হলো সেটা আমার স্বপ্নে দেখা ঘটনা। ওহ, তাই বলো। সাহেব এতক্ষণে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন, যেন কোনো কিছু উদ্ধার করে ফিরে এলেন। পরক্ষণেই তার মনে হলো যতীন তার কাছে এ গল্পটা বলল কেন? নিশ্চয়ই তার কোনো কারণ আছে। কি বলতে চায় তা একটু শোনার প্রয়োজন আছে। তাই একটু বুদ্ধিমত্তার সাথে বললেন, আজকাল তুমিও কি ভূত পেতে জাতিস্বরে বিশ্বাস করছো? স্যার, এই কথা ভেবেই আমি 3 মাস চুপ ছিলাম। মনোবিদ বিশেষজ্ঞ ডক্টর অমিত বিশ্বাস আমাকে পরামর্শ দিলেন ব্যাপারটা সরজমিনে দেখতে। তা যেতে চাইছো কোথায়? হলদিবাড়ি, কুচবিহার ডিস্ট্রিক্ট। ঠিক আছে, কাল তুমি চলে এসো জলপাইগুড়িতে। আমারও ওদিকে যাওয়ার প্রোগ্রাম আছে, একসাথে যাওয়া যাবে বলে ফোন রেখে দিলেন। কয়েকদিন আগে ডক্টর অমিত বিশ্বাস এসেছিলেন যতীন দারোগার বাড়িতে। সইয়ের বউয়ের বকুল ফুলের বঞ্জি জামাইয়ের সাথে যোগাযোগ করে তাকে বাড়িতে নিয়ে এসেছিল সান্ত্বনা দেবী। সব দেখে শুনে ডাক্তারবাবু বলেছিলেন, এ নিয়ে কোনো চিন্তা ভাবনা করবেন না যতীনবাবু, আপনার ভয় পাওয়ারও কিছু নেই। এগুলো হলো মানসিক ব্যাপার। স্বপ্ন হলো আমাদের দেখা কোনো ঘটনা বা কল্পনার রিপ্লে, যা বহুদিন আমাদের অবচেতন মনে জমা হয়ে থাকে। যতীন দারোগা আপত্তি জানিয়ে বলেছিল, না কিন্তু ডাক্তারবাবু, মেয়েটিকে কোথাও কোনোদিন দেখেছি বলে আমার মনে পড়ে না। আর একই স্বপ্ন কেন বারবার দেখছি? এতদিন দেখলাম না কেন? ডাক্তারবাবু ঝাড়া 1 ঘন্টা ধরে তাকে অনেক কথা বুঝিয়েছিলেন, ভালো করে পর্যবেক্ষণ করেছিলেন। তারপর ঘুম থেকে উঠে আঁকা সেই মেয়ের ছবি, তাদের বাড়ি যাওয়ার রাস্তা, গুপ্তধনের জায়গা, সব সব। তারপর হেসে বলেছিলেন, একবার গিয়ে দেখুন না জায়গাটা, তাহলে তো সমস্যার সমাধান হয়ে যাবে। মেয়েটিও আর আপনাকে বিরক্ত করবে না। বিকেল তখন 4:15 হবে। হলদিবাড়িতে যখন ওরা গিয়ে পৌঁছলো তখন বিকেলের সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে। একপাল ছেলে মেয়ে গাড়ি দেখে ছুটে এসেছে সেখানে। কালজানি নদীর তীরে কাশফুলের দল আনন্দে নাচছে মৃদুমন্দ বাতাসে। 50 কিলোমিটার দূর থেকে আসা ক্লান্ত অবসন্ন দেহ মুহূর্তের মধ্যে সজীবতায় ভরে ওঠে। গাছগাছালি ভরা গ্রাম আর সেখানকার লোকেদের আন্তরিকতায় ভরে ওঠে সাহেবের মন প্রাণ। যতীন দারোগা তখনও স্কেচ হাতে রাস্তা খুঁজতে ব্যস্ত। তার পিছু পিছু
কোচবিহার পুলিশ, একপাল ছেলে মেয়ে, লোকজন। একটা নির্জন স্থানে জরাজীর্ণ পাঁচর বের হওয়ার পাকা বাড়ির সামনে এসে থমকে দাঁড়ায় যতীন দারোগা। দাঁড়িয়ে পড়ে সব লোকজন। কম করে 20-25 বছর আগের তৈরি করা বাড়ি, পাশাপাশি 3টে ঘর, সামনে উঠান, ছোট বাগান, এক পাশে কলা গাছের ঝোপ, তারপর চাষের জমি, তার একটু দূরে কালজানি নদী, আর ঠিক তার অনতি দূরে হলদিবাড়ির রেল স্টেশন। যতীন দারোগা ঘরের 2 ভাড়াটিয়া মহিলা, কমলা রায় ও জ্যোৎস্না বর্মন, ভীত সন্ত্রস্তভাবে এসে দাঁড়ায় যতীন দারোগার সামনে। যতীন দারোগা শুধায়, এ বাড়ির লোকজন সব কোথায়? বাবু, 3 মাস আগে ওরা ঘর ছেড়ে চলে গেছে, আর আসেনি। কোথায় গেছে তারা? যতীন দারোগার কণ্ঠে উঠবে, তা তো জানি না বাবু, কমলা জবাব দেয়। ওরা স্বামী স্ত্রীতে 7-8 মাস ছিল এখানে, বোধহয় কোনো বদলির চাকরি করে, তাই চলে গেছে। কি নাম ছিল ওদের? লোকটার নাম ছিল কমলেশ, আর মেয়েটার নাম ছিল টগর, জ্যোৎস্না বর্মন জবাব দেয়। দেখলে চিনতে পারবে? কেন পারবো না বাবু, একসঙ্গে 7-8 মাস থাকলাম, চিনতে পারবো না কেন? যাওয়ার সময় নিশ্চয়ই আপনাদের বলে গিয়েছিল ওরা? না বাবু, কমলা বললে, সেদিন ভোরবেলায় উঠে গিয়ে দেখি ঘরে থালা ঝুলছে। তার আগের রাতে ওদের বাড়িতে লোকটার একজন বন্ধু এসেছিল। এরকম মাঝে মধ্যে লোকটার বন্ধু বান্ধব আসতো। টগর বলতো, একখানা ঘর, কেন তুমি আমার বন্ধু বান্ধবদের নিয়ে এখানে আসো? টগরের কথা শুনতো না লোকটা, মারধর করত। ভদ্রলোকের মতো চেহারা হলে কি হবে, অভদ্রের অ্যাক্সেস। বন্ধুরাও তেমনি, যেন গিলে খেতে চাইতো ছুরিটাকে। প্রায় আধ ঘন্টা ধরে মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করলো যতীন দারোগা, কিন্তু যে মেয়ের সন্ধান করতে তাদের এখানে আসা, তার টিকিটাও পেল না। ঘরের মধ্যে কিছু প্রমাণ মিলতে পারে সেই ভেবে ঘরের তালা ভেঙে দেখলো, কিন্তু তেমন কিছু পেল না। কটা বাসনপত্র, রান্নার সামগ্রী, 2-4টি জামা কাপড়, ভাঙা বাক্স ইত্যাদি। বিছানার তলায় পাওয়া গেল একটা খালি খাম, ঠিকানের ওপরে লেখা তার নাম, কিন্তু ঠিকানাটা ঠিক মতো লেখা নেই। খামের মধ্যে কোনো চিঠি বা কাগজপত্র না পেয়ে যতীন দারোগা এই ভেবে নিজের মনকে সান্ত্বনা দিল যে কোনো গোপন খবর তার কাছে পাঠাবার জন্য মেয়েটা চিঠিটা লিখেছিল, নতুবা স্বামীকে ভয় দেখানোর জন্য তার এই প্রচেষ্টা। বাইরের উঠানে চেয়ারে বসে গল্প গুজব করছেন বড় সাহেব। একটু পরে জানতে চাইবেন, যতীন, তোমার ভুতুড়ে গল্পের কিনারা কিছু হলো নাকি? কি জবাব দেবে যতীন? ভাবতে ভাবতে বিষণ্ণ হয়ে ওঠে যতীন দারোগার মন। সত্যি সে ভুল করেছে, একটা স্বপ্নকে সে বড় বেশি প্রাধান্য দিয়ে ফেলেছে। তার কথায় বিশ্বাস করে এতটা দূর পাড়ি দিয়েছি, এত সময় নষ্ট করেছি, সরকারি তেল ও শ্রমেরও অপচয় করেছি। এর চেয়ে আর কি মূর্খতা হতে পারে? আবার পরক্ষণেই মনে হলো, সত্যি তো, মেয়েটির স্বামী তাকে অত্যাচার করত, অবিচার করত। বিচারের আশায় আর কতদিন তার প্রতীক্ষায় থাকবে? রাগ করে তাই চলে গেছে। পকেট থেকে স্কেচ ম্যাপটা আবার বার করে যতীন দারোগা ঘরের পূর্ব দক্ষিণ কোণায় যে কলা গাছের ঝোপঝাড় আছে, তার নিচে 1 হাঁটু খুঁড়লেই নাকি পাওয়া যাবে গুপ্তধনের সন্ধান। তাই এতটুকু কাল বিলম্ব না করে চলে গেল সেখানে। তারপর পাগলের মতো কোদাল চালাতে লাগলো।
যতীন দারোগার কাণ্ড কারখানা দেখে অবাক হয়ে যায় সবাই। সাহেব তখন গ্রামের লোকেদের কাছে খোঁজ খবর নিতে ব্যস্ত। মেয়েটির কথা, তাদের গ্রামের কথা, কোচবিহার জেলার কথা, পার্টি পলিটিক্সের কথা, শাসন অপশাসন এর কথা, আরো অনেক ব্যাপারে কথা বলছিলেন। জানতে চাইছিলেন বর্তমান অবস্থার কথা। এমন সময় যতীন দারোগার চিৎকার, স্যার এদিকে একবার উঠে আসুন। কলা গাছের কাছে তখন ভিড় জমে গেছে বিস্তর। সবাই উকি ঝুঁকি মেরে দেখছে গর্তের ভিতরে একটা গুঞ্জন। আহা চুকচুক শব্দ, আহা ইস ইস, সমবেদনার আরতি, স্বজন হারানোর বেদনা, হাহাকার। জ্যোৎস্না বর্মনের বাড়ির সামনে টগর যে এভাবে খুন হয়ে পড়ে থাকবে এ ধারণা তাদের ছিল না। পুলিশ ভিড় সরিয়ে কিছু ফাঁকা করে দিলে সাহেব সেখানে যান। গিয়ে দেখেন মেয়েটির লাশ, জ্বলন্ত চোখ, ঠোঁটের ফাঁকে শুকনো রক্তের কষ, সেই শাড়ি, সেই ব্লাউজ, যেভাবে যতীন মেয়েটির বর্ণনা দিয়েছিল ঠিক সেই মতো, কোথাও কোনো গরমিল নেই। মনে কেমন সন্দেহ জাগে সাহেবের, সেই মেয়েটি নয় তো সুচিস্মিতা? স্মৃতির দরজা খুলে মুহূর্তের মধ্যে মনের মধ্যে ভেসে ওঠে ফেলে আসা সেই দিনগুলোর কথা। ঠিক 1 বছর আগে তখন জলপাইগুড়িতে পুলিশ সুপারের দায়িত্ব নিতে এসেছিলেন, আর এসেই শুনলেন মালবাজার থানা ঘেরাও, 8-10 হাজার লোক জমা হয়েছে সেখানে। চিৎকার চেঁচামেচি করছে সবাই, যতীন দারোগা মুর্দাবাদ, খুনি যতীন নিপাত যাক, খুনি যতীন নিপাত যাক, নিপাত যাক, নিপাত যাক। জেলার দায়িত্ব নিয়ে কাল বিলম্ব না করেই চলে গিয়েছিল সেখানে। নেতাদের কাছ থেকে জেনেছিলেন সুচিস্মিতা নামে এক মেয়ে কাজ করত যতীন দারোগার বাড়িতে, তাকে গত 5 দিন থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের বিশ্বাস যতীন দারোগার সঙ্গে মেয়েটির অবৈধ সম্পর্ক ছিল। সে ব্যাপারে একটু কানাঘুষো হতেই যতীন দারোগা তাকে খুন করে কোথাও পুঁতে দিয়েছে, না হলে কোথাও তাকে গুম করেছে। তারা এর বিচার চায়। মেয়েটিকে তারা জীবন্ত অথবা মৃত অবস্থায় ফেরত পেতে চায়। যতীন দারোগা সাহেবের মুখে নেতাদের কথা শুনে হেসেছিল, বলেছিল, স্যার সুচিস্মিতা আমার মেয়ের মতো, ওকে আমরা লেখাপড়া শিখিয়েছি, ওর কোনো আত্মীয় স্বজন নেই, আমরা ছিলাম ওর বাপ মা ভাই বোন। আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে ওরা নিজেদের স্বার্থ সিদ্ধি করার উদ্দেশ্যে। সেদিন কোন রকমে নেতাদের বুঝিয়ে সুঝিয়ে ফেরত পাঠিয়েছিলেন সাহেব। তারপরও এই নিয়ে রাস্তাঘাট অবরোধ হয়েছে। মানবাধিকার কমিশনের কেসও একটা করেছে যতীনের নামে, কিন্তু সুচিস্মিতা কেসের কোনো কিনারা হয়নি। হঠাৎ সাদামাটা ছিমছাম নীল আকাশটা কালো মেঘে গেল ভরে। এক ঝাঁক হিমেল বাতাস ছুটে এলো দক্ষিণ দিক থেকে। সেই বাতাসে কাশফুল, গাছগাছালি সব দুলতে থাকে, আর সন্দেহের দোলায় দুলতে থাকে বড় সাহেবের মন। সে মনের মধ্যে বইছে তুমুল ঝড়, বিরাট সন্দেহের ছায়া যতীন দারোগার প্রতি। যতীন সত্যি মেয়েটিকে খুন করে এখানে পুঁতে রাখেনি তো? মেয়েটির বর্ণনা, স্কেচ ম্যাপ করে এখানে আসা, এমনকি নির্দিষ্ট জায়গা ঘুরে লাশ উদ্ধার করা, সবই প্রমাণ দিতে চাইছে যতীন দারোগা তুমি খুনি। কিন্তু মনের মধ্যে যতই ঝড় উঠুক, বাইরে তার বিন্দুমাত্র প্রকাশ ছিল না। সুদক্ষ খেলোয়াড়ের মতো প্রতিপক্ষের পায়ে বল মেরে গোল করার চতুরতা ও সব খেলোয়াড়ের না থাকলেও বড় সাহেবের তা ছিল। তাই কিছু বুঝতে না দিয়ে অত্যন্ত স্বাভাবিকভাবে যতীন দারোগাকে শুধালেন, যতীন, মেয়েটি তোমার হারিয়ে যাওয়া সুচিস্মিতা নয় তো? যতীন দারোগা তখন তন্ময় হয়ে ভাবছিল তার সেই প্রথম দেখা স্বপ্নের কথা। হিসাব মেলাবার চেষ্টা করছিল।
3 মাস আগের মৃতদেহ কিভাবে এমন অটুট, তরতাজা, প্রাণবন্ত অবস্থায় থাকে? বহুদিন আগে মেডিকেল জুরিজুপেন্ট পড়েছিলেন। 24 ঘন্টার মধ্যেই মানুষের দেহ পচতে শুরু করে এবং 3 মাসের মধ্যে সমস্ত দেহ পচে যায়। শুধু হাড়গুলো উচ্ছিষ্টের মতো অবশিষ্ট থাকে। স্যাঁতসেঁতে মাটি কিংবা বালি মিশ্রিত মাটিতে মরদেহ পচতে সময় লাগে বটে, কিন্তু সে যুক্তি তো এখানে ঘটার নয়। তাহলে এমন সময় সাহেবের ওই প্রশ্ন কিছুটা সচকিত হয় যতীন দারোগা। মনপটে সংরক্ষিত থাকা সুচিস্মিতার অবয়বটা আর একবার মনে মনে ঝালিয়ে নিয়ে সন্ধানী দৃষ্টি নিয়ে তাকায় মাটির নিচে পড়ে থাকা টগরের দিকে। অন্ধকারে সেরকম ভাবে দেখতে পাচ্ছিল না, তাই টর্চ হাতে নেমে পড়ে গর্তে। পকেট থেকে রুমালটা বার করে তার চোখ, মুখ, নাক সব পরিষ্কার করে। টর্চের আলো তীব্র ছটায় যতীন আবিষ্কার করে ফেলে সুচিস্মিতার নাকের গোড়ায় থাকা তিল, কপালে কেটে যাওয়া সেই পুরানো দাগ, হাতে টিকে দেওয়ার চিহ্ন। বেদনা মিশ্রিত কণ্ঠে সাহেবকে জানায়, স্যার, হে আমাদের সুচিস্মিতা, বলে কান্নায় ভেঙে পড়ে যতীন দারোগা। যতীনকে কাঁদতে দেখে অবাক হলেন সাহেব। যতীনকে কেউ কাঁদতে দেখেনি কোনোদিন। পুলিশের কাজ করতে করতে পাষাণ হয়ে গেছে যাদের হৃদয়, তাদের চোখে কান্না কেমন বেমানান। কিন্তু স্বজন হারানোর বেদনা কোথায় লুকিয়ে রাখবে যতীন? চোখের জল ছাড়া আর কি বা দেওয়ার আছে? সাহেব তাকে মুখে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু মনের মধ্যে খুনি দারোগার চিত্রটা ফুটে ওঠে বারবার। যতীন সুচিস্মিতার আঁচল খুলে বার করে গুপ্তধনের চাবি, ছোট্ট এক টুকরো কাগজের মোড়ক, সযত্নে খুলে ফেলে সেটা। লেখা দেখে চিনতে পারে সেটা সুচিস্মিতার লেখা, তাকে উদ্দেশ্য করেই লেখা। কাকাবাবু, প্রথমে আমার প্রণাম গ্রহণ করো। কাকিমা, কল্পনা দিদিকে আমার ভালোবাসা জানিও। শুধু নিজের স্বার্থের কথা ভেবে তোমাদের কিছু না জানিয়ে নিঃশব্দে চোরের মতো পালিয়ে এসেছিলাম একজনের হাত ধরে। পাছে তুমি খোঁজাখুঁজি করো, তাই লাজ লজ্জার মাথা খেয়ে একটা চিঠি দিয়েছিলাম কল্পনাদিকে সব কিছু জানিয়ে। তা নিশ্চয়ই তুমি দেখেছ। আমার বলতে কোনো দ্বিধা নেই, তুমি আমার জন্মদাতা বাবা না হলেও বাবার থেকে অনেক বড়। সেই ছেলেবেলা থেকে অভাগীকে নিজের মেয়ের মতোই ভালোবেসেছ, পড়াশোনা করিয়েছ, খেতে দিয়েছ। প্রতিদানে আমি কিছুই দিতে পারিনি। আমার কপালে যে কি বিছের কামড়ে ছিল কে জানে। না হলে শুয়োরটার কথায় বিশ্বাস করে এক কাপড়ে বার হয়ে আসবো কেন নিজের বাড়ি থেকে? আফসোস হয়ে আজও লোকটার বহাল তবিয়তে ভদ্র বেশে সমাজে ঘুরে বেড়াচ্ছে। আমি ওকে কিছুই করতে পারছি না। বিয়ের 7 দিন যেতে না যেতেই আমি টের পেয়েছিলাম আমার তথাকথিত স্বামী নামের জীবটা আসলে একটা শাপদ, ছদ্মবেশী রাক্ষস, নারী লোলুপ হিংস্র হায়না। ব্যাংকের চাকরি করে না ছাই করে, সব মিথ্যা কথা। আসলে নিজের চেহারা দেখিয়ে আমাদের মতো মেয়েদের মন ভুলিয়ে এনে তোলে নিজস্ব ডেরায়, তারপর তাদের বেচে দেয় অন্যত্র। আমার আগে অনেক বিয়ে করেছিল, কে জানে তাদের ভাগ্যে কি জুটেছে। আমাকে দিয়েও ব্যবসা করাবে ভেবেছিল, তাই প্রতিদিন সঙ্গে করে লোক নিয়ে আসতো। সেসব কাহিনী কাকাবাবু আমি তোমাকে লিখতে পারবো না। তবুও সবকিছু মেনে নিয়ে গতানুগতিক ভাবে চলছিলাম। কিন্তু যেদিন শুনলাম ওর সাথে আমার দিদি কল্পনার বিয়ে হবে, সেদিন আমার মাথা। সুচিস্মিতা শেষ করতে পারেনি চিঠিটা। বোধহয় তার স্বামী এসে গিয়েছিল সেই সময়, তড়িঘড়ি করে, তাই সে আঁচলে লুকিয়ে ফেলেছিল চিঠিটা। যতীন দারোগার বুঝে নিতে এতটুকু কষ্ট হয় না তার নামে ঠিকানা লেখা খামটার অর্থ।
সেই রাত্রেই যে সুচিস্মিতা খুন হয়েছিল তা বলা বাহুল্য। তারিখ ছিল 25শে এপ্রিল। সেদিন থেকেই সুচিস্মিতার স্বপ্ন দেখছে যতীন দারোগা। চিঠিটা পড়ে স্তম্ভিত হয়ে যান বড় সাহেব। মনের মধ্যে যে সন্দেহের ঝড় উঠেছিল তা অনেকটাই স্থিমিত হয়ে গেছে। বাকিটুকু থেমে যাবে কমলেশ ধরা পড়ার পর। যতীনের দেহে তখন অশরীরী কিছু ভর করেছে, নয়তোবা অন্য কিছু। দু হাতে সুচিস্মিতার মরদেহটি মাটির নিচে থেকে তুলে কাঁধের ওপরে রাখে। মাথা তার হাত দুটো পেছনে, পা দুটো সামনে লম্বালম্বি ভাবে ঝুলছে। অসুরের মতো লম্বা পা ফেলে ওপরে উঠে আসে যতীন দারোগা। তারপর আরো লম্বা লম্বা পা ফেলে হাঁটতে শুরু করে থানার অভিমুখে, যেন বিক্রমাদিত্য কাঁধে করে বয়ে চলেছে কোনো শব। মৃত্যুর মুখে মৃত্যুর কারণ জানার জন্য পিছনে পিছনে সাহেব ও অন্যান্য সাঙ্গপাঙ্গ। অফিসে বসে 7-5 ভাবছিল যতীন দারোগা। কল্পনাকে লেখা সুচিস্মিতার চিঠিটা যদি পাওয়া যায়নি, তবুও প্রমাণপত্র ছাড়াও একজন আছে এই খুনের মামলায়। পোস্টমর্টম রিপোর্টে ডাক্তার দে স্পষ্ট করে লিখেছিলেন ডেথ ওয়াজ কজড বাই স্ট্র্যাঙ্গুলেশন। কিন্তু কই, 2 রাত কেটে গেল। এমনি এমনি একবারও সুচিস্মিতা তার সঙ্গে দেখা করলো না, বলল না তার সাথীর নাম এই, যারা তাকে খুন করেছিল। অথচ 2 রাত প্রাণ ভরে ঘুমিয়েছে সে। যতীন দারোগা ভেবে পায় না, কোনো বিশ্লেষণ খুঁজে বের করতে পারে না কেন সুচিস্মিতা তাকে 3 মাস জ্বালিয়েও আজকাল আসছে না। তবে কি সুচিস্মিতা চাইছে তার তথাকথিত পরম পূজনীয় স্বামী নামক জীবটিকে ক্ষমা করতে, নাকি নিঃস্বার্থভাবে তাকে উপকার করে দিয়ে বলতে চাইছে, বিনিময়ে আমি তো কিছুই চাইনি কাকু। কিন্তু যতীন তাকে ছাড়বে না। সে যেখানেই থাকুক, আকাশে কিংবা পাতালে, যতীন তার ঝুঁটি ধরে টেনে এনে হাজির করবে বিচারকের কাছে। বলবে, স্যার, হে আমার মেয়েকে খুন করেছে, একে সাজা দিন। এমন সময় ক্রিং ক্রিং করে টেলিফোনটা আর্তনাদ করে ওঠে। যতীনের চিন্তায় ছেদ পড়ে। টেলিফোন তুলে বলে, নমস্কার, যতীন বলছি। ইয়েস স্যার। রাইট স্যার। হ্যাঁ স্যার, 2টোর মধ্যে পৌঁছে যাব স্যার। বড় সাহেবের ফোন। কমলেশ ধরা পড়েছে। আর এক মুহূর্ত দেরি না করে কোয়ার্টারে গিয়ে 2টো নাকে মুখে গুঁজে নেয়। কল্পনা ঠিক সেই সময় তার হাতে তুলে দেয় একটা চিঠি। বলে, বাপি, আজকের ডাকে এটা পেলাম। চিঠিটা খুলে স্তম্ভিত হয়ে যায় যতীন দারোগা। তারপর অ্যাটাচিটা খুলে সযত্নে ফটোগ্রাফ ও চিঠিটা রেখে দেয়। পাকা 1.5 ঘন্টা লাগলো জলপাইগুড়ি পৌঁছতে। দুপুর তখন কাঁটায় কাঁটায় 2টো। সাহেবের চেম্বারের বাইরে তখন লোকজন থই থই করছে। আলতু ফালতু লোকজন নয়, কেতা দুরস্ত চাল চলন, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক আশা, মুখে দামি সিগারেট, এক কথায় ভদ্রলোক। কিন্তু সবার চোখ মুখে কেমন একটা বাঁকা চাউনি। এসব লোকজনকে এ তল্লাটে দেখেছে বলে মনে পড়ে না যতীন দারোগার। বোধহয় সাহেবের কাছে কোনো ব্যাপারে ডেপুটেশন দিতে এসেছে। যতীন দারোগা ক্যান্টিনের সামনে এসে দাঁড়িয়ে পড়ে, চায়ের অর্ডার দেয়, পকেট থেকে সিগারেট বের করে জ্বালায়। অন্যদিকে মুখ করে পেছনে লোকদের আলোচনা শোনে। চায়ের পেয়ালায় শেষ চুমুক দেওয়ার আগেই জানতে পারে মানবাধিকার কমিশনের পক্ষ থেকে কিছু লোকজন সাহেবের কাছে এসেছেন। যতীন দারোগা সোজা ঢুকে যায় বড় সাহেবের চেম্বারে। সাহেবের চোখে চোখ পড়ে। ভ্রু নাচিতে বসতে বলেন।
সাহেবের সামনে বসে থাকা 7 জন লোক তার টেরই পায় না। পিছনে বসে পড়ে যতীন দারোগা। ডেপুটেশন দিতে আসা লোকেদের সঙ্গে সাহেব তখন মোটামুটি জমিয়ে ফেলেছেন আসর। সাহেব বললেন, দেখুন মিস্টার লাহিড়ী, এই পুলিশ ডিপার্টমেন্টে কাজ করতে এসে আমার মনে একটা প্রশ্ন খোঁচা দেয়। আমরা কি মানব, না অমানব, নাকি অতি মানব? মিস্টার লাহিড়ী সাহেবের প্রশ্নের চক্করটা বুঝতে না পেরে দরাজ গলায় বললেন, আপনারা অবশ্যই মানবের অন্তর্ভুক্ত। যদি আমরা মানবী হই, তাহলে আমরা কেন মানবাধিকার থেকে বঞ্চিত? কে বলেছে আপনারা মানবাধিকার থেকে বঞ্চিত? সুপ্রকাশ বাবু অত্যন্ত জোর গলায় দাবি করেন। না মানে কাগজপত্র পড়ে তো তাই মনে হয়, যাতে সাপ মরে অথচ লাঠি ভাঙে না, সেই রকম অত্যন্ত কৌশলের সাথে সাহেব বললেন, চোর ডাকাতের প্রতি অমানবিক এবং আইন বহির্ভূত অত্যাচার অবশ্যই নিন্দনীয়, কিন্তু পৃথিবীতে আরো অনেক সাধারণ মানুষ আছে যারা মানবিক অধিকার থেকে বঞ্চিত। তাদের জন্য আমরা কতটুকু কি করতে পারছি তার কিছুটা হিসাব আমাদের রাখা দরকার। তাদের সেই অবস্থার জন্য দায়ী কারা তা নির্ধারণ করার প্রয়োজন আছে বলে আমার মনে হয়। আলোচনাটা অন্যদিকে মোড় নিতে পারে ভেবে দক্ষ রাজনৈতিক নেতার মতো প্রসঙ্গ পাল্টে অচিন্ত্যগুপ্ত বললেন, স্যার, আমরা এসেছিলাম কমলেশ হালদারের জন্য। কোচবিহারের পুলিশ ওকে জিজ্ঞাসাবাদ করে কিছু পায়নি, আপনিও আমাদের সামনে এত কিছু জিজ্ঞাসাবাদ করলেন, তেমন কিছু পজিটিভ পয়েন্ট পাওয়া গেল না। আসলে ছেলেটা ওই প্রকৃতির নয়, অত্যন্ত সহজ সরল প্রকৃতির। হলদিবাড়ির কমলা রায় ওকে দেখেই বলেছে ওখানে বাড়িতে থাকতো না। একটা ভালো ছেলেকে মিথ্যে করে খুনি সাজিয়ে যতীন দারোগা চাইছে বাঁচাতে। কিন্তু তা আমরা হতে দেব না। স্কেচ ম্যাপ বানিয়ে কোচবিহারে যাওয়া, নিজেই কোদাল নিয়ে খুঁড়ে লাশ উদ্ধার করা, আরো সব ঘটনা আমাদের নজরে এসেছে। আমরা একটা খুনের কেস লজ করব যতীন দারোগার নামে। যদি তার উপযুক্ত বিচার না হয়, তাহলে আমরা আরো বৃহত্তর আন্দোলনে নামবো, আর কমলেশকে মুক্তি দিতে হবে এখনই। সাহেব মৃদু হাসলেন, চোখ তুলে দেখলেন সামনের চেয়ারে বসে থাকা কমলেশের দিকে। খুশিতে ডগমগ করছে তার চোখ মুখ, মুক্তি পাওয়ার আনন্দে ঝলমল করছে তার চেহারা। আর তার ঠিক পেছনে যতীন দারোগা তখন ফুঁসছে, রাগে অভিমানে হয়তো বলতে চাইছে, কি দিনকাল পড়েছে রে বাবা, নেতাদের দৌলতে একটা খুনি আসামিও রাজকীয় সম্মান পাচ্ছে। পাপকে ঘৃণা করো, পাপীকে নয়, যথার্থ ফলেছে এদেশে। কিন্তু কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কভু আসি বিষে দংশে নিজারে। সাহেব বললেন, আলাপ করিয়ে দিই, উনি হলেন আপনাদের যতীন। যতীন দারোগা উঠে দাঁড়ায়। নেতারা ঘাড় ঘুরিয়ে দেখে। যতীন করজোড়ে বলে, যদি আপনারা অনুমতি দেন, তাহলে আপনাদের সামনে ওই ভালো ছেলেটাকে কিছু জিজ্ঞাসাবাদ করি। সত্যি কথা বললে এবং কোনো অপরাধে জড়িত না থাকলে ছেড়ে দেব এখনই। সবাই এক বাক্যে রাজি হয়ে যায়, কারণ সাহেব কথা দিতে পারেনি, যতীন কথা দিতে পেরেছে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়া হবে কমলকে। কমলেশকে সবাই সত্যি কথা বলার জন্য অনুরোধ করলো। যতীন দারোগা সুধায়, সুচিস্মিতা বা টগর বলে কাউকে চেনো? না। ব্যাংকে চাকরি করো? না। ঘটক সুবিনয় গড়করিকে চেনো? না। তোমার পুরো অ্যাড্রেস ও পিতার নাম কি? বাবার নাম ক্ষিতিমোহন হালদার, গ্রাম 55 তলা, থানা শীতলকুচি, কুচবিহার। তোমার কি কখনো বিয়ে হয়েছে?
না। তোমার নামে আর কেউ আছে তোমাদের গ্রামে? না। তাহলে মিথ্যে কথা বলছো কেন? বলে সপাটে একটা থাপ্পড় মারল যতীন দারোগা কমলেশ হালদারের গালে। চেয়ার সমেত পড়ে গেল কমলেশ। চোট লাগলো মাথায়, মুখে। সাহেব ভাবতে পারেনি যতীন হঠাৎ তার চেম্বারে এরকম একটা কাণ্ড করে বসতে পারে। নেতারা উঠে তীব্র প্রতিবাদ জানায়। হই হট্টগোল শুরু হয়ে যায় চেম্বারের মধ্যে। সুপ্রকাশ বাবু অত্যন্ত তীর্যক ভাষায় সমালোচনা করে বললেন, সাহেবের চেম্বারে বসে যতীন যদি এরকম ঔদ্ধত্য দেখায় তাহলে থানায় বসে কি করে? যতীন দারোগাও ফুঁসে ওঠে, থানায় বসে বসে আপনাদের কাজ করি, সরকারের কাজ করি। যতীন তার নিজের কোনো কাজ করে না। আজই প্রথম যতীন নিজের জন্য সরকারের পক্ষ হয়ে কাজ করছে। তারপর যতীন দারোগা তার অ্যাটাচিটা খুলে দুটো হলুদ মাখানো চিঠি, বিয়ের চিঠি খুলে সাহেবের হাতে দেয়। তারপর হাত ফেরি হয়ে চলে যায় মিস্টার লাহিড়ী, অচিন্ত্যগুপ্ত, সুপ্রকাশ বাবুদের কাছে। চিঠি পড়ে সবাই বুঝতে পারে ইতিপূর্বে দুবার বিয়ে করেছিল কমলেশ হালদার। এতক্ষণে সবাই যতীন দারোগের খাপ ছাড়া প্রশ্নের তাৎপর্য কি তা অনুভব করতে পারে। চেম্বারের মধ্যে সেই উত্তপ্ত আবহাওয়া মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে যায় চিঠির বাতাসে। যতীন দারোগা বলে, আপনাদের মতো গণ্যমান্য ব্যক্তিদের সামনে একটা সাধারণ মানুষের গায়ে হাত তুলেছে বলে নিশ্চয়ই আপনাদের মনে লেগেছে না? কিন্তু ভেবে দেখুন, অন্তত কিছুটা সময়ের জন্য কুচবিহারের পুলিশ ওকে জিজ্ঞাসাবাদ করেছেন, কিন্তু ও কিছুই বলেনি। আপনি বলুন, বললে কি কোনো অপরাধী তার অপরাধ স্বীকার করবে? আর একটা কথা, কোর্ট ছাড়া ওইসব প্রমাণপত্র আমরা জনসমক্ষে দেখাতে পারি না। বিচারের আগে ডকুমেন্টারি এভিডেন্স আসামিকে দেওয়া হয় না। সেই কারণে অনেক সময় আমরা আসামিদের বিরুদ্ধে কি প্রমাণ আছে তা আপনাদের বলি না। তারপর একটু দম নিয়ে বলল, আপনারা একটু শান্ত হয়ে বসুন। কমলেশ কি বলতে চায় শুনুন, তারপর না হয় যতীন দারোগার নামে একটা খুনের মামলা আর একটা আসামি মারার মামলা রাজু করবেন। কমলেশ তখন পড়া না পারা ছাত্রের মতো দাঁড়িয়ে ভয়ে ঠকঠক করে কাঁপছে। যতীন তার হাত ধরে কাছে ডেকে সস্নেহে তার চেয়ারের পাশে বসতে দেয়। পড়ে যাওয়া চেয়ারটাও ঠিক করে রাখে। তারপর অ্যাটার্জি থেকে তুলোতে করে একটু ডেটল নিয়ে কমলেশের কপালে, ঠোঁটে, মাথায় কেটে যাওয়া জায়গায় লাগিয়ে দেয়। তারপর বিয়ের চিঠি দুটো তার হাতে তুলে দিয়ে বলল, দেখো কমলেশ, তোমার ওই খুনের ব্যাপারে আমরা তদন্ত করা শেষ, তাই টগরের কথা, সুবিনয়ের কথা জিজ্ঞাসা করছিলাম, শুধু তোমার মুখ দিয়ে শুনবো বলে, সেদিনের সেই খুনের কথাটা। তারপর যতীন দারোগা তার অ্যাটাচিটা আরেকবার খোলে। সেদিনের ডাকে পাওয়া চিঠিটা খুলে একটা ফটোগ্রাফ বের করে কমলেশকে দেখে জিজ্ঞাসা করে, তোমার পাশে যে মেয়েটা ছবি দেখছো সেটা কার ছবি? সুচিস্মিতা স্যার, কমলেশের সাথে সাথে জবাব দেয়। এটা কি তোমার বিয়ের ছবি? হ্যাঁ স্যার, হলদিবাড়ি বাজার থেকে তুলেছিলাম। ছবির পাশে যে আরো দুটো মুখ দেখছি, তার একটি তো সুবিনয় ঘটকের, অপর ছবিটি কি তোমার বন্ধুর, যাকে সঙ্গে নিয়ে সুচিস্মিতাকে খুন করেছিলে? প্রশ্নটা শুনে প্রথমে থতমত খেয়ে যায় কমলেশ। কারণটা উপলব্ধি করতে পারে যতীন দারোগা। কারণ খুনি লক্ষণ পাল তখন সাহেবের চেম্বারে মানবাধিকার কমিশনের মেম্বার হয়ে বসে আছে। তার সামনে এই অপ্রিয় সত্য কথাটা বলবে কি করে, সেই চিন্তায় কিছুটা বিহল হয়ে পড়েছিল কমলেশ। যতীন তাকে সান্ত্বনা দিয়ে বলল, তুমি হ্যাঁ কি না বললেই আমি বুঝতে পারবো। কমলেশ বলল, হ্যাঁ স্যার, খুন করার সময় আমার বন্ধু আমার সঙ্গে ছিল এবং তার পরামর্শ অনুসারে রাত্রে ঘুমন্ত অবস্থায় গলা টিপে সুচিস্মিতাকে আমরা খুন করেছিলাম।
তারপর মাটি খুঁড়ে তাকে পুঁতে দিয়েছিলাম সেই রাত্রে। কারণটা আর কিছু নয়, আমার কু অভ্যাস ও অনেক ব্যক্তিগত ব্যাপারে ও জেনে ফেলেছিল অনেক কিছু। তার উপর আপনার ভয়েই অবিবেচকের মতো এই কাজ করে ফেলেছিলাম। আসামির মুখে জবানবন্দি শুনে মানবাধিকার কমিশনের কিছু মানি লোক মানে কেটে পড়লেন। আর যারা তখনও বসেছিলেন তাদের চোখের সামনে সাহেবের অফিসের মধ্যে কমলেশ সালদার ও লক্ষণ পালকে পুলিশ হেফাজতে নিয়েছিলেন যতীন দারোগা। শত অনুরোধে তাকে টলাতে পারেনি কেউ। মানবাধিকার কমিশনের সদস্য হয়ে সে তার কর্তব্য মানবতা ভুলে একজনকে খুন করতে পারে, খুনের কাজে সহযোগিতা করতে পারে, তার প্রতি দয়া কিসের, মায়া মমতা কিসের? তাই অত্যন্ত নিষ্ঠুর হৃদয়ে যতীন তার কর্তব্য পালন করেছিলেন সেদিন। সেই ঘটনার কথা আজও যতীন দারোগা ভুলতে পারেনি, ভোলা সম্ভবও নয়। জীবনে অনেক কেসে ম্যাজিক দেখানোর মতো ডিটেকশন করেছেন, কিন্তু সুচিস্মিতার কেসে তার অবদানই বা কতটুকু ছিল? এই কেসের ব্যাপারে আদৌ কি তার কোনো ভূমিকা ছিল? তার হিসাব আজও মেলাতে পারেনি। গোটা কেসটাই সুচিস্মিতা যেন নিজেই তদন্ত করিয়েছে, নিজের মৃত্যুর ঘটনা অত্যন্ত কৌশলে জানিয়েছে তাকে স্বপ্নের মাধ্যমে। প্রয়োজনীয় তথ্য সঠিক সময়ে পাঠিয়ে দিয়েছে তার কাছে। নিজের দেহকে পচন থেকে বাঁচিয়ে তথ্য সংগ্রহে সাহায্য করেছে। কিডন্যাপিং ও খুনের মামলা থেকে তাকে উদ্ধার করেছে। সর্বোপরি বিরাট এক সর্বনাশের হাত থেকে বাঁচিয়েছে তার পরিবারকে। যতীন আজও চিন্তা করে তার অর্থ খুঁজে বের করতে পারে না। এটা তার স্বপ্নে দেখা কল্পনার রিপ্লে, নাকি কোনো অশরীরী আত্মার আর্তনাদ? বন্ধুরা, আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার গল্পটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। নমস্কার।